প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি শামীম আক্তার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রথমত ব্যবস্থাপনার পরিধি নিয়ে আমি একটু সামান্য আলোকপাত করব। তারপরে ব্যবস্থাপনা চক্রটি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনার আওতা বা পরিধি বলতে আমরা যেটা বুঝি, সাধারণত ব্যবস্থাপনা এই বিষয়টি একটি প্রতিষ্ঠানে অথবা ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে বা রাষ্ট্রীয়ভাবে কিভাবে তার অস্তিত্ব অথবা অবস্থান নিয়ে থাকে বা কোন কোন ক্ষেত্রে ব্যবস্থাপনাকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খুঁজে পাই, সে বিষয়টি আজকে একটু স্বল্প পরিসরে জানার চেষ্টা করব। এর আগের ক্লাসগুলিতে আমরা বোঝার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি যে ব্যবস্থাপনা বিষয়টি কি। আমরা যে বিষয়টি পূর্বের আলোচনা থেকে সেটি হচ্ছে ব্যবস্থাপনা মূলত একটি সংগঠনের পূর্বনির্ধারিত উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলি প্রয়োজন হয়, সে কাজগুলি যখন অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয়, সে প্রচেষ্টাটাকে আমরা ব্যবস্থাপনা হিসেবে সাধারণত অবহিত করি। তবে আধুনিক ধারণায় আমরা আগের ক্লাসেও বলেছি, একটু জিনিস ভিন্নভাবে দেখা হয় যে কাজ শুধু করিয়ে নিলে হবে না, সেই কাজটা যেন কার্যকরভাবে এবং দক্ষতার সাথে কাজটা সম্পাদিত হয়, সেদিকেও নজর দিতে হবে। তাহলে আমরা কি জেনেছি? যে ব্যবস্থাপনা হচ্ছে এমন কিছু কাজের যে কাজগুলি ধারাবাহিকভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। এখন এখানে আমরা দেখব আসলে এই যে ব্যবস্থাপনা, আমরা যে একটা শব্দ বা একটা টার্ম আমরা এখানে ব্যবহার করছি, সেগুলির সেই টার্মটির বিস্তৃতি কতটুকু। আমরা সাধারণত যদি আমরা একটু মনোযোগ দিয়ে আমরা দেখতে পাবো ব্যবস্থাপনা করা, সংগঠন, কর্মী সংস্থান অথবা প্রেষণার কথা বলেছি, নির্দেশনার কথা বলেছি, নিয়ন্ত্রণের কথা বলেছি, নেতৃত্বের কথা বলেছি। এই কাজগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছোট থেকে বড়, সামাজিক সংগঠন থেকে ব্যবসায়িক সংগঠন, মুনাফাভোগী সংগঠন থেকে অমুনাফাভোগী সংগঠন, রাজনৈতিক সংগঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্র নিজে, সর্বক্ষেত্রে কোনো না কোনোভাবে আমরা খুঁজে পাই এই কাজগুলিকে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি, সংগঠনের ছোট রূপ যদি হয় একটা পরিবার, আবার সেই পরিবারগুলো নিয়ে যদি একটি সমাজ হয়, আবার সেই সমাজগুলি নিয়ে যদি একটু রাষ্ট্র হয়, এবং প্রত্যেকটাকে আমরা যদি সংগঠনের ছোট, মাঝারি, বড় এক একটা রূপ হিসেবে দেখি, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার যে কাজগুলি বলেছি সেই কাজগুলির উপস্থিতি লক্ষ্য করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি একটু মজা করে বা অন্যভাবে একটা কথা বলি। অনেকে বলে ব্যবস্থাপনার আওতা হচ্ছে, অর্থাৎ ব্যবস্থাপনা কোথায় কোথায় আছে, কতটুকু তার বিস্তৃতি, এটা বলে। আমি একটু মজা করে বলি অনেক সময় যে
আসলে খুঁজে বের করা উচিত ব্যবস্থাপনা কোথায় নাই, অর্থাৎ ব্যবস্থাপনার বিস্তৃতি যে জিনিসটি বলা হচ্ছে, এই বিস্তার কোন অংশটাকে বাদ দিয়ে হয়েছে। আমাদের দৈনন্দিন জীবন বা প্রাত্যহিক জীবন, অথবা আমাদের আহ ব্যক্তিগত যে কোনো কাজে, সামাজিক কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো কাজে, অর্থনৈতিক কোনো কাজে, রাজনৈতিক কোনো কাজে, নানাবিধ যে কোনো কাজে কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা ব্যবস্থাপনার উপস্থিতি দেখতে পাই। যখন মানুষ তেমন ভাবে সংগঠিত ছিল না, তখনও মানুষ জেনে বুঝে ব্যবস্থাপনার বিভিন্ন কলা কৌশল বা কাজগুলিকে অনুশীলন না করলেও মানুষ যখন আস্তে আস্তে সংগঠিত হওয়া শুরু করলো, তখন তারা সাংগঠনিকভাবে ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়গুলিকে প্রয়োগ শুরু করলো। হয়তো শুরুর দিকে, মানব সভ্যতার শুরুর দিকে ব্যবস্থাপনা বিষয়টিকে তেমন রিকগনিশন দিয়ে অনুশীলন করা হয়নি, কিন্তু মানুষ কিন্তু তাদের বিভিন্ন কাজকর্মে, তাদের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে, আবারও বলছি, হয়তো আলাদা কোনো বিষয় হিসেবে সেটাকে বিবেচনা না করেও তারা প্রয়োগ করেছে। যেমন ওইখানে একেবারে প্রাচীন পিরিয়ড থেকে একটু সামনের দিকে যখন, অথবা প্রাচীন পিরিয়ডে যখন এই যে শিকার করে মানুষ তাদের চাহিদা নিবারণ করত, বা এই যে শিকারের বেলায়ও মানুষ তখন যে তাদের মধ্যে গ্রহণযোগ্য যে তাদের লোকজন ছিল, সেই তার মধ্যে থেকে একজনের নেতৃত্বে তারা যাচ্ছে। হয়তো কাউকে ঠিক করেছে, তুমি আমাদের পথ দেখিয়ে নেবে, আমরা কিভাবে পশু শিকার করব, কিভাবে ওইখানে যাব। কিন্তু তারা হয়তো নেতৃত্ব বিষয়টি তখন বুঝতো না, কিন্তু তারা কিন্তু একজনকে নেতা মেনে, এবং কিভাবে কখন কোথায় যাবে, আবারও বলছে এই যে কিভাবে কখন কোথায়, সব ব্যবস্থাপনার মূল কাজ পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ, এগুলি তারা ওইখানে প্রয়োগ করেছে। কিন্তু হয়তো তারা একদম শিখে, শিক্ষা দীক্ষা বা একেবারে নির্দিষ্ট ভাবে এটা একটা ব্যবস্থাপনার কাজ, এটা এভাবেই করতে হবে, এগুলি না জেনেই তারা এগুলি প্রয়োগ করেছে। এবং প্রাচীনকালে, অথবা আমাদের তার পরবর্তী সময়ে মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার দিকে অগ্রসর হতে থাকলো, ওইখান থেকে বিভিন্নভাবে ব্যবস্থাপনার প্রয়োগ আমরা দেখতে পাই। যেমন সেই একেবারে আমাদের সবার যে কয়েকজন ফিলোসফারকে আমরা আমাদের জীবনের বিভিন্ন অংশে তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে থাকি, হয়তো আমরা তাদেরকে ওইভাবে চর্চা না করলেও তাদের অনেকগুলি কাজ বা নির্দেশনা আমাদের ব্যবস্থাপনা ক্ষেত্রে অনেকটুকু অবদান রেখে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সক্রেটিস, গ্রিক দার্শনিক, বা আমি বলেছি ফিলোসফার। সেই দার্শনিক ব্যবস্থাপনাটাকে, তার আওতাটা বোঝানোর জন্য এত সুন্দর একটা বিষয় উত্থাপন করেছেন। উনি বলেছেন ব্যবস্থাপনা আসলে সার্বজনীন, অর্থাৎ সর্বজনে, সর্বস্থানে, সর্বত্র ব্যাপ্তি হচ্ছে ব্যবস্থাপনার। হয়তো কোনোখানে একটু বেশি, কোনোখানে কম, কোনোখানে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকীয় বিভিন্ন কলা কৌশল, চিন্তা ভাবনা, কাজ, প্রয়োগ আসলে হয়ে থাকে। সেটা আবারও বলছি, ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা তার বিস্তৃতি আসলে প্রসারিত করেছে। আমি সংক্ষেপে তোমাদের শুধু এতটুকুই বলবো, ব্যবস্থাপনার আওতা বা পরিধিটা যদি আমরা আলোচনা করি, আসলে ব্যবস্থাপনার বিস্তৃতি প্রায় প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবনের
রয়েছে। সেটা যদি শুধু আমরা ব্যবস্থাপকীয় একদম কনক্রিট বিষয়টা আলোচনা করি, ব্যবস্থাপনা যে 3টি স্তর, উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর, প্রতিটা স্তরে রয়েছে ব্যবস্থাপনার উপস্থিতি। আবার যদি সেটাকে প্রতিষ্ঠান ভেদে আলোচনা করি, সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার বিস্তৃতি বা ব্যবস্থাপনার অস্তিত্ব আমরা দেখতে পাই। আবার যদি আমরা বলি বিভিন্ন কাজে, সেটা প্রতিষ্ঠান পরিচালনা করা, পরিবার পরিচালনা করা, ব্যক্তিগত জীবন যাপনে, প্রত্যেক ক্ষেত্রে শ্রমিক, কর্মী, সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রসার আমরা বা ব্যবস্থাপনার বিস্তৃতি আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে বিভিন্ন কাজকে যদি আমরা বিভিন্ন অংশে বিভক্ত করতে যাই, অথবা কাজের ধরন অনুযায়ী যদি আমরা দেখতে যাই, প্রতিটা কাজে প্রায় সেটা পরিচালনার কাজে হোক, সেটা কোনো একটা কাজ প্রয়োগের ক্ষেত্রে হোক, কোনো একটা কাজ সরাসরি সম্পাদনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যবস্থাপনার উপস্থিতি। সুপ্রিয় শিক্ষার্থী, সংক্ষেপে আমি শুধু এটুকুই বললাম তোমাদের যে ব্যবস্থাপনা এমন একটা বিষয় যার পরিধিকে আসলে সীমাবদ্ধ করাটা অনেকটুকু কঠিন, অর্থাৎ তার একটা আওতা টানা অনেকটুকু কঠিন। ওই যে আমি আগে বলেছি, আসলে জানতে হবে ব্যবস্থাপনা কোথায় কোথায় নাই। খুব কম ক্ষেত্র খুঁজে পাওয়া যায় যেখানে ব্যবস্থাপনার বিস্তৃতি প্রসারিত হয় নাই। তাই আমরা বলতে পারি যে একজন মানুষ বা একটা প্রতিষ্ঠান, সেটা যেই ধরনেরই হোক না কেন, যে কোনো ব্যক্তিই হোক না কেন, কোনো না কোনো ভাবে স্বল্প পরিসরে অথবা বিস্তৃতভাবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ব্যবস্থাপনা আসলে সর্বক্ষেত্রে বিরাজমান। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব, এক্ষেত্রে আমি তোমাদেরকে ব্যবস্থাপনার আরেকটি বিষয়, সেটি হচ্ছে ব্যবস্থাপনা চক্র, এই বিষয়টি একটু আলোচনা করতে চাচ্ছি। ব্যবস্থাপনা চক্র এই জিনিসটা আমি তোমাদের কাছে আলোচনা করার আগে আমি তোমাদের আমার পূর্বের ক্লাসের ব্যবস্থাপনার কার্যাবলী যে পড়িয়েছিলাম যে ক্লাসে, ওই ক্লাসটাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে আমরা দেখেছিলাম আসলে ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি? ব্যবস্থাপনা কিছু ধারাবাহিক কাজের সমষ্টি, ওইখানে আমরা বলেছিলাম। অর্থাৎ ব্যবস্থাপনা এই বিষয়টি সম্পাদনের ক্ষেত্রে একজন ব্যবস্থাপক সংগঠনের কল্যাণার্থে, সংগঠনের পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কিছু কাজ ধারাবাহিকভাবে সম্পাদন করে থাকেন বা করিয়ে নেন, যেটাই বলি। এবং সেই ধারাবাহিকতা সাধারণত এগিয়ে যায় একটা প্রক্রিয়াকে অনুসরণ করে। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কিছু কাজ ধারাবাহিকভাবে সম্পাদন করা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলছি কি, ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কিছু কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয় প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য। এই প্রক্রিয়াটি প্রতিষ্ঠান যতদিন থাকে সাধারণত অবিরাম চলমান থাকে। অর্থাৎ ব্যবস্থাপনার যে ধারাবাহিক কাজগুলি, সে কাজগুলি কোথাও গিয়ে বা কোনো একটা পয়েন্টে গিয়ে থেমে যায় না, এটা অবিরত চলমান থাকে। কিভাবে? আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ব্যবস্থাপনার কার্যাবলীর ক্ষেত্রে। অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলি করে তার মধ্যে প্রথম কাজ হিসেবে আমরা উল্লেখ করেছিলাম যে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা কি আলোচনা একটু করেছিলাম, তারপর এখনো সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে
ব্যবস্থাপনার প্রক্রিয়ায় যে কাজগুলি করা হবে সেই কাজগুলি কোথায়, কখন, কিভাবে, কাকে দিয়ে করা হবে ইত্যাদি সম্পর্কিত যে পূর্ব পরিকল্পনা, পূর্ব ধারণা তৈরি করা হয়। অর্থাৎ ভবিষ্যতে কি করবে সেটা বর্তমানে বসে যখন নির্ধারণ করা হয় তখন সেটাকে আমরা সংক্ষেপে পরিকল্পনা হিসেবে অবহিত করতে পারি। আবার করছে কি, পরিকল্পনার উপর ভিত্তি করে পরিকল্পনাটা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, ফলপ্রসূভাবে বাস্তবায়ন হয়, সেই জন্য প্রয়োজনীয় সংগঠন সংক্রান্ত কাজগুলি তারপরে করা হয়, অর্থাৎ অর্গানাইজিং করা হয়, যে উপায় উপকরণগুলির যথাযথ ব্যবস্থা করা হয় এই সংগঠন এই কাজটার মাধ্যমে। সংগঠনের কাজটা যখন শেষ হয় তখন সেটার বাস্তবায়নের জন্য কর্মী সংস্থানের কাজ করা হয়। কর্মী সংস্থান কি সেটা পূর্বের ক্লাসে আলোচনা করেছে, আবারও বলছি, তারপরে বলি কর্মী সংস্থান হচ্ছে ওই যে পরিকল্পনা অনুযায়ী যে সংগঠনের কাজটা করলাম সেই সাংগঠনিক কাজটাকে বাস্তবায়নের জন্য যে মানব সম্পদ দরকার, সেই মানব সম্পদটার যা করণীয় সব কাজকে এখানে কর্মী সংস্থান বলতে, অর্থাৎ কর্মীর প্রয়োজন নির্ধারণ, কর্মী সংগ্রহ, কর্মী যাচাই বাছাই, নিয়োগ, রক্ষণাবেক্ষণ, তাদের সমস্ত কিছু হচ্ছে কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত আধুনিক ধারণা অনুযায়ী বিস্তৃত পরিসরে। আর নির্দেশনা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী আমাকে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি কিভাবে করবে সেটার একটা গাইডলাইন হচ্ছে নির্দেশনা। আর তারপরে আমরা বলছি প্রেষণা। প্রেষণা মানে হচ্ছে কর্মীদেরকে অনুপ্রাণিত করার, উৎসাহিত করার, কাজের প্রতি আগ্রহী করার, তাদেরকে সন্তুষ্ট করে স্বতঃস্ফূর্ততার মাধ্যমে তাদের থেকে কাজ আদায় করে নেওয়ার একটা হাতিয়ার হচ্ছে প্রেষণা বা কৌশল হচ্ছে প্রেষণা। প্রেষণার মাধ্যমে কর্মীদের কি করা হয়, কাজের প্রতি আগ্রহী করার চেষ্টা করা হয়, অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়, উৎসাহিত করার চেষ্টা করা হয়। তারপর হচ্ছে সমন্বয়, অর্থাৎ পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে কাজগুলি আলাদা আলাদা ভাবে করা হয় সেই কাজগুলিকে যখন আমি একই সুতায় গাঁথার চেষ্টা করি তখন সেটাকে আমরা সমন্বয় হিসেবে অভিহিত করি ব্যবস্থাপনা ক্ষেত্রে। তারপরে সমন্বয়ের পর নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি, ওই যে পরিকল্পনা করেছি কি করব, কখন করব, কেন করব, কোথায় করব, কাকে দিয়ে করব, সে কি করব, এখন কি করেছি, করবর সাথে করেছি, অর্থাৎ আমি যা চেয়েছি তার সাথে যা করেছি তার তুলনা করে যখন তার যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা, তারপরে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। আমরা একটা জিনিস এখানে অনেকে মনে করি নিয়ন্ত্রণ হচ্ছে ভুল থাকলে সেই ভুলটা সংশোধন করে নেয়া, অর্থাৎ আমি যে পূর্বে যে আদর্শ মানটা নির্ধারণ করেছি সে আদর্শ মানের তুলনায় যদি কোনো বিচ্যুতি থাকে বিচ্যুতির কারণ নির্ণয় পূর্বক সেটাকে পুনরায় সংশোধনের ব্যবস্থা গ্রহণের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর পদক্ষেপ নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। আসলে ওইভাবে না দেখে নিয়ন্ত্রণটাকে আমরা এভাবেও দেখতে পারি যে আমি যে আদর্শ মান নির্ধারণ করেছি সেই অনুযায়ী হচ্ছে কিনা, না হলে কেন হয় নাই তা চিহ্নিত করব, ঠিক আছে, কিন্তু যদি আদর্শ মান অনুযায়ী আমার যে কাজ হওয়ার কথা ছিল সে অনুযায়ীও যদি হয় তারপরেও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এসে আমি এখানে সে যাচাই বাছাই করব যে আমি আগের মত যা চেয়েছি সে অনুযায়ী হয়েছে, এখন আমি চেষ্টা করব যা চেয়েছি সেটার আরো কিভাবে উৎকর্ষ সাধন করা যায়, অর্থাৎ ভবিষ্যতে আরো বেশি ভালো কিভাবে করা যায়, অথবা আরো কি করলে সংগঠনের আরো মঙ্গল হবে, কল্যাণ হবে, ভালো হবে, সংগঠন উত্তর উত্তর সব সমৃদ্ধির দিকে যাবে, সেগুলি ভাবনার জন্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এসে চিন্তা ভাবনা করার একটা সুযোগ থাকে। এখন দেখো আমি এতক্ষণ যে কথাগুলি বলেছি এগুলো হচ্ছে ব্যবস্থাপনার কিছু কাজ, তাহলে সে কাজগুলিকে আমি চক্র কেন বলছি? চক্র বলছি এই কারণে, অর্থাৎ কাজগুলি
চক্রাকারে আবর্তিত হয়। কিভাবে চক্রাকারে আবর্তিত হয়? আমরা যদি কাজটা শুরু করি পরিকল্পনা দিয়ে, তারপরে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, আমরা যদি মনে করি এখানে এসেই ব্যবস্থাপনার কাজ শেষ, তাহলে সেটা চক্রাকারে আবর্তিত হয় বা ব্যবস্থাপনার চক্র, এই বিষয়টাকে এখানে আমরা ওইভাবে দেখাতে পারবো না। আসলে ব্যবস্থাপনার কাজ ওই যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণে এসে কখনো থেমে যায় না। নিয়ন্ত্রণে এসে নিয়ন্ত্রণে যেই বিষয়গুলি বিবেচনায় নেওয়া হয় সেগুলি দেখে আবার পরিকল্পনা করা হয়, সংগঠন, আবার কর্মী সংস্থান, আবার নির্দেশনা, আবার প্রেষণা, সমন্বয় সাধন, আবার নিয়ন্ত্রণ থেকে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়গুলি বিবেচনায় নিয়ে নতুনভাবে আবার পরিকল্পনা করা হয়, আবার চলে। অর্থাৎ এটাকে একটু বোঝানোর জন্য আমরা বলতে পারি এভাবে, আমাদের ব্যবস্থাপনা যেমন অবিরত চলতে থাকে, অবিরাম চলতে থাকে, তার কাজগুলিও অবিরাম চক্রাকারে আবর্তিত হয় একটার পর। অর্থাৎ এটা কোনো কানে গিয়ে, কোনো একটা কাজে গিয়ে, কোনো একটা পয়েন্টে গিয়ে এটা থেমে যায় না। অর্থাৎ এটা এককালীন একটা কাজ করে ওইটা ওইখানেই শেষ হয়ে গেল, ব্যবস্থাপনার কাজ আর চলবে না, এমন কখনো হয় না। ব্যবস্থাপনার কাজ, প্রত্যেকটা কাজ একটা হওয়ার পর একটা সম্পাদিত হতে থাকে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে এসে আবার পরিকল্পনা হয়ে চক্রাকারে আবর্তিত হয়। অনেক সময় পরিকল্পনাকে বলা হয় অন্যান্য কাজের ভিত্তি, ঠিক একইভাবে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার কাজটা পুনরায় শুরু করার একটা ভিত্তি হিসেবেও অনেক ক্ষেত্রে বিবেচিত হয়। অর্থাৎ নিয়ন্ত্রণের এই পয়েন্টটাতে এসে, এই কাজটাতে এসে ব্যবস্থাপনার কাজ পুনরায় শুরু হয়। এজন্য অনেকে বলে থাকেন নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার কাজ পুনরায় শুরু হওয়ার আরেকটা ভিত্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন কি বলতে পারি? ব্যবস্থাপনা চক্রটি বা কার্যচক্রটি আলোচনার ক্ষেত্রে এভাবেই আমরা একটা উপসংহার টানতে পারি যে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যা পূর্বে নির্ধারণ করা হয়েছে, সে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে কিছু ধারাবাহিক কাজ সম্পাদন করে ব্যবস্থাপকীয়, সেই ধারাবাহিক কাজগুলি ধারাবাহিকতা বজায় রেখে পর্যায়ক্রমে শেষ হতে শেষ বিন্দুতে এসে পুনরায় একই কাজ আবার চলতে থাকে এবং এটা অবিরত চলতে থাকে। এই জন্য বলা হয় ব্যবস্থাপনা কাজ চক্রাকারে আবর্তিত হয়। এই আবর্তন হওয়ার ফলে ব্যবস্থাপনার কাজগুলিকে এক কথায় আমরা বলি ব্যবস্থাপনা কার্যচক্র বা ব্যবস্থাপনা চক্র। অর্থাৎ ব্যবস্থাপনার অবিরাম প্রক্রিয়াটা অবিরত চলমান থাকে বলে যে একটা চক্রের সৃষ্টি হয় কাজগুলির মাধ্যমে বা কাজগুলির ধারাবাহিক সম্পাদনের মাধ্যমে এবং পুনরাবৃত্তির ফলে যে চক্রের সৃষ্টি হয়, সেজন্য এই চক্রটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র, কেউ কেউ বলে ব্যবস্থাপনা কার্যচক্র। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এ পর্যন্ত দুটো বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে ব্যবস্থাপনা আওতা বা পরিধি, আর একটা হচ্ছে ব্যবস্থাপনা কার্যচক্র বা ব্যবস্থাপনা চক্র। তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো, ব্যবস্থাপনার আওতা বা পরিধি আলোচনার সময় আমি কি বলেছি যে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন বা যেটাই বলি, বা রাষ্ট্রীয় ক্ষেত্রে বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা প্রসারিত। দেখো, এই ব্যবস্থাপনা বিষয়টি যে বলছি বিভিন্ন ক্ষেত্রে তার যে অস্তিত্ব বিরাজমান, সেগুলি তোমরা এই ব্যবস্থাপনা চক্রটি দেখলে বুঝবে। কিভাবে বুঝবে? দুইটার সাথে কিভাবে তোমরা সংযোগ স্থাপন করবে দেখো। আমরা ব্যবস্থাপনার প্রথম কাজ হিসেবে দেখি কি? পরিকল্পনা। তারপরে কি দেখি? সংগঠন। দেখো, পরিকল্পনা
পরিকল্পনা বিষয়টি আগেও বলেছি। পরিকল্পনা হচ্ছে কি, যে কোনো কাজ কিভাবে, কখন, কোথায়, কাকে দিয়ে করা হবে ইত্যাদি সম্পর্কিত অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা নিজেই একটা প্রক্রিয়া। দেখো, এই যে বললাম অগ্রিম চিন্তা ভাবনা করা, কোথায়, কখন, কি কাজ কাকে দিয়ে করা হবে ইত্যাদি, এই যে পরিকল্পনা বিষয়টি একজন ব্যক্তি যদি হয়, তারও লাগে, তারও চিন্তা করতে হয় ভবিষ্যতে আমি কি করব, কখন করব। আমার যদি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে হয় বা কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর আমি যদি চিন্তা ভাবনা করি, তাহলে সেই আমার লক্ষ্য বা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমাকে কি কাজ, কখন, কিভাবে, কোথায়, কাকে দিয়ে করব, সে বিষয়গুলো আমাকে অগ্রিম ভাবতে হয়। তাহলে আমি একজন ব্যক্তি, আমারও পরিকল্পনা লাগে। তাহলে এটা কি ব্যবস্থাপনার বিষয় আমার ব্যক্তি জীবনের সাথে রিলেটেড হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, ঠিক একইভাবে সংগঠন, অর্থাৎ আমার পরিকল্পনা যেটা আমি নিয়েছি আমার উদ্দেশ্য অর্জনের জন্য, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে আমাকে নিজে কি করতে হবে, কার সাহায্যে কি করতে হবে, অর্থাৎ মানুষের যে এখানে একটা সংশ্লেষ রয়েছে, সেটা কিভাবে আমি ঠিক করব। আবার মানুষ যদি আমি একা হই, আমার একাই দিয়ে যদি আমার কাজ করতে হয়, আমাকে সেই কাজটা করতে গিয়ে অন্যান্য উপকরণ আমরা বলি, মেন তো আমি, তার উপরে মানি, মেশিন, ম্যাটেরিয়াল কি লাগবে, আমার কি উপকরণগুলি লাগবে, কোথায় কতটুকু লাগবে, এগুলি ঠিক করতে হবে। আবার এই যে কর্মী সংস্থান, যদি আমি এককভাবে কাজ করি বা অন্য কেউ যদি আমার কাজে লাগে কোনো সহযোগিতা, তাহলে কোন ধরনের আমি এবং অন্য কোন মানুষ লাগবে, সেটার ব্যবস্থা আমি কিভাবে করব। আবার সেই কাজটা করতে গিয়ে যদি আমি অন্য কাউকে কাজে লাগাই, সেই কাজটা কিভাবে হবে, তাকে যদি আমার কোনো ধরনের কোনো গাইডলাইন দিতে হয়, এটা একটা নির্দেশনার কাজ। আবার যদি তাকে প্রেষিত করতে হয়, তাকে উৎসাহিত করতে হয়, এটাও ব্যবস্থাপনার কাজ। এবং যে কাজগুলো আমি করলাম আমার উদ্দেশ্য অর্জনের জন্য, তার সাথে সবগুলি কাজকে একত্রিত করে একটা অর্থবহ কাজে রূপান্তর করা, সেটা হচ্ছে সমন্বয়ের কাজ। আবার সেই কাজটা করতে গিয়ে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এগুলি চিহ্নিত করা, অথবা ভবিষ্যতে কি করব আবার সেটা ভাবনা চিন্তা করা, এটাও হচ্ছে কিন্তু ব্যবস্থাপনার কাজ। তাহলে আমি ব্যক্তিগতভাবে ছোটখাটো পর্যায়ে যদি কোনো কাজ বা উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই, সেখানে আমার ব্যবস্থাপনা কোনো না কোনো কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। আবার যদি আমি ব্যক্তিগত চিন্তা না করি, প্রাতিষ্ঠানিক চিন্তা করি, আমি যদি কোনো ব্যবসা করি, অথবা আমি যদি কোনো এক মালিকানা ব্যবসা করি, অংশীদারি ব্যবসা করি, বা যৌথ মূলধনী করি, বা সমবায় করি, বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করি, বা জোট করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি ব্যবসায়িক কোনো উদ্দেশ্য অর্জন করতে চায়, এই যে ব্যবস্থাপনা চক্রে যতগুলি কাজ আছে, প্রত্যেকটা কাজ কোনো না কোনোভাবে, আবারও বলছি, কোনো না কোনোভাবে, টু সাম এক্সটেন্ট, এটাকে কি বলবো, মানে অল্প বিস্তর হোক বা ব্যাপকভাবে হোক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, এই কাজগুলি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে যায়। কারণ আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি আমি যথাযথ পরিকল্পনা করতে না পারি, আমি সফল হব না। আবার পরিকল্পনা যথাযথ করলাম, পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্গানাইজিং এর যে কাজগুলি, সেগুলি যদি আমি না করি, তাহলে আমার পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন আমি ব্যর্থ হব। আবার সংগঠনের কাজ করলে সেই অনুযায়ী কর্মী সংস্থানটাও যেন যথাযথ হয়। আবার কর্মী সংস্থান করলে কর্মীদের কাজটার নির্দেশনাটাও যেন আমি প্রপারলি দিতে পারি বা প্রপারলি দিই। আমি বলছি এখানে যিনি ব্যবস্থাপক তার কথা বোঝাচ্ছে আমি বলতে। আবার নির্দেশনা দিলাম, সে নির্দেশনার মাধ্যমে কর্মীরা কাজ করতে গেলে তারা যেন উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করে, সেই জন্য তাদেরকে প্রেষিত করতে হবে। এবং কর্মীরা প্রেষিত হলে কাজের প্রতি অনেক বেশি আগ্রহী হবে, ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের অনেক বেশি উপকার হবে। আবার এই যে ব্যবস্থাপনার এই কাজগুলি করলাম, আলাদা আলাদা ভিন্ন 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 ব্যক্তির, ভিন্ন বিভাগের, ভিন্ন স্তরের, অর্থাৎ ব্যবস্থাপনার যে তিনটে স্তর রয়েছে ভিন্ন ভিন্ন স্তরের, এই কাজগুলি যদি আমি
একত্রিত করে অর্থবহ এবং কার্যকর পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার কাজগুলি ফলপ্রসূ হবে। এই অর্থবহ কার্যকর অবস্থা সৃষ্টি করার জন্য ব্যবস্থাপনার যে কাজটা, সেটা হচ্ছে সমন্বয় সাধন। সেই সমন্বয়ের পর আমি কি করি, আমার কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, আমার যে পূর্বে একটা আদর্শ মান আমি ঠিক করেছি তার সাথে তুলনা করব, না হলে তার ত্রুটি বিচ্যুতি নির্ণয় করব, ত্রুটি বিচ্যুতি না থাকলে ভবিষ্যতে আরো কিভাবে ভালো করে করা যায় সেটা আমি চিন্তা ভাবনা করব। এই যে ওই যে বলছি ব্যক্তি জীবনের উদাহরণ দিয়েছি আগে, এখন দিচ্ছি ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তাহলে এখানে দেখো ব্যবস্থাপনার প্রায় প্রতিটা কাজ এখানেও দরকার হচ্ছে। তাহলে ব্যবস্থাপনা চক্র বা কাজগুলি এবং ব্যবস্থাপনা আওতা বা পরিধি, এই দুইটা যখন আমরা একটু একসাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব, তাহলে ব্যবস্থাপনার বিস্তৃতি বা আওতা বা পরিধিটা বুঝতে আমাদের আরো একটু সহজ হবে। আরেকটা কথা দেখো, একটু আগে আমি বলেছি যে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনার আমরা স্তর ভেদে যদি আলোচনা করি, টপ লেভেল, মিড লেভেল এবং লোয়ার লেভেল, অর্থাৎ উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর, এই সর্বক্ষেত্রে আবার এই কাজগুলি কোনো না কোনো ভাবে প্রয়োজন হয়। তাহলে আমরা কি করতে পারি, প্রতিষ্ঠান ভেদে, ব্যক্তি ভেদে, সামাজিক প্রতিষ্ঠান হোক, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, আবার ব্যবস্থাপনার যে কোনো স্তরে হোক, ব্যবস্থাপনার বিস্তৃতি আর আসলে সর্বত্র, বলা যায় সর্বব্যাপী হচ্ছে ব্যবস্থাপনার কাজগুলির বিস্তৃতি, বা ব্যবস্থাপনার আওতা হচ্ছে আসলে অনেক বিস্তৃত একটি বিষয়। ব্যবস্থাপনা প্রায় প্রতিটা ক্ষেত্রে, প্রায় প্রতিটা স্তরে, প্রায় প্রতিটা প্রতিষ্ঠানে, প্রায় প্রতিটা কার্যক্রমে তার উপস্থিতি থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের আমি একটু সংক্ষেপে একটি বিষয় আলোচনা করতে চাই, সেটি হলো ব্যবস্থাপনার এই যে স্তর বললাম, উচ্চ স্তর, মধ্যম স্তর বা নিম্ন স্তর, অথবা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা, এই জিনিসটা একটু তোমাদের কাছকে আমি আলোচনায় দেখাতে চাই। আসলে ব্যবস্থাপকীয় যে কাজগুলি আমরা এতদিন আজকে বা এর আগের ক্লাসে আলোচনা করেছি, একই বিষয়গুলি আসলে বারবার চলে আসছে, ওই যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, তারপরে তোমাদের মোটিভেশন, কন্ট্রোলিং ইত্যাদি বিষয়গুলি কি হয়, আসলে ওই ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে এগুলি আমরা দেখতে পাই। কি হয়, ব্যবস্থাপনার স্তর কয়টা প্রথমে আমরা একটু জেনে নিই। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের টোটাল ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটাকে তিনটা স্তরে ভাগ করা হয় সাধারণত: উচ্চ স্তর, মধ্য স্তর বা মধ্যম স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তর মানে কি? উচ্চ স্তর মানে হচ্ছে, অর্থাৎ ব্যবস্থাপনার এই যে আমরা পিরামিড আকৃতি দিয়েছি, এই পিরামিডের শীর্ষ স্তরে, শীর্ষ পর্যায়ে যে সকল ব্যবস্থাপক থাকেন বা যে সকল ব্যবস্থাপকগণ থাকেন, তাদের সমন্বয়ে ব্যবস্থাপনার যে স্তরটা তৈরি হয় তাকে বলা হয় ব্যবস্থাপনা উচ্চ স্তর বা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। আর তাদের পরে মধ্যখানে যে সমস্ত ব্যবস্থাপকগণের অবস্থান থাকে, তাদেরকে নিয়ে ব্যবস্থাপনার যে স্তরটা বা পর্যায়টা তৈরি হয় তাকে বলা হয় মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। তারপরে হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ নিচের স্তরে যে ব্যবস্থাপকগণ কর্মরত থাকেন, তাদেরকে নিয়ে যে ব্যবস্থাপনা স্তরটি তৈরি হয় তাকে বলা হয় নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীগণ, একটা মজার জিনিস তোমরা লক্ষ্য করো, ব্যবস্থাপনার স্তরটা দেখানোর সময় আমরা শেপটা দিয়েছি পিরামিড আকৃতি। দেখো, নিচে থেকে উপরের দিকে যখন যাচ্ছে, আস্তে আস্তে ব্যবস্থাপনার স্তরটি যত উপরে যাচ্ছে তত একটু চেপে যাচ্ছে, অর্থাৎ
উচ্চ স্তরে খেয়াল করো তোমরা, একটু কম জায়গা বিস্তৃত। কম বলতে আমি বোঝাচ্ছি আসলে উচ্চ পর্যায়ের যেসব ব্যবস্থাপকগণ থাকেন তারা সংখ্যায় কম্পারেটিভলি অর্থাৎ তুলনামূলকভাবে একটু কম থাকে। দেখো তাদের অবস্থানটা একটু একটু কেমন একটু ছোট বা সুচালো টাইপের হয়ে গেছে, অর্থাৎ ওইখানে যারা অবস্থান করেন একদম টপ মোস্ট যারা থাকেন, যারা বিভিন্ন ক্রুশিয়াল ডিসিশন গুলি নেন, যারা পলিসি মেক করেন, যারা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন গুলি নেন, যারা এখানে বলা যায় একেবারে এক্সেপশনাল, একদম কনফিডেন্সিয়াল, খুব এক্সপেরিয়েন্সড পার্সনগুলি যখন সিদ্ধান্তে বা প্ল্যানিং এ থাকেন, অর্থাৎ একেবারে উচ্চ পর্যায়ের মোস্ট ক্রুশিয়াল, খুব একান্ত যেটাকে বলা যায় জরুরি, যেগুলি নিয়ে যে সিদ্ধান্তগুলি খুব উল্লেখযোগ্যভাবে প্রতিষ্ঠানের জন্য একেবারে গুরুত্বপূর্ণ, সেই সিদ্ধান্তগুলি, সেই পলিসিগুলি, সেই স্ট্র্যাটেজিক প্ল্যানিংগুলি, সেই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলি এই পর্যায়ের ব্যবস্থাপকগণ নেন। তারা সাধারণত চিন্তন এবং মনন প্রক্রিয়ার সাথে বেশি সংশ্লিষ্ট থাকেন, অর্থাৎ এই পর্যায়ের ব্যবস্থাপকগণের কাজ সাধারণত চিন্তন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট, যেটাকে বলা হয় তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে ও বলা যায় প্রতিষ্ঠানের জন্য। অর্থাৎ উচ্চ পর্যায়ে যে ব্যবস্থাপকগণ থাকেন তারা প্রতিষ্ঠানের খুব প্রয়োজনীয় সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন। তাদের সেই সিদ্ধান্তগুলির উপর প্রতিষ্ঠানের ভালো মন্দ, ভবিষ্যৎ করণীয়, নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি নির্ভর করে। এখানে সাধারণত এই স্তরে সাধারণত কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরস, ক্ষেত্র বিশেষে জেনারেল ম্যানেজারও এখানে থাকে, তারপরে কোম্পানি সেক্রেটারি, ওনারা এই পর্যায়ে সাধারণত অন্তর্ভুক্ত থাকেন। আর মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক যারা, তারা কি করে, উচ্চ স্তরে যারা পলিসি মেকিং পর্যায়ে থাকে, যারা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা স্ট্র্যাটেজিক ডিসিশনগুলি নিয়ে থাকে, তাদের গৃহীত সিদ্ধান্ত, তাদের গৃহীত পরিকল্পনা, তাদের গৃহীত বিভিন্ন কর্মসূচি এগুলি বাস্তবায়নের জন্য তারা কি করে, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে একটা ব্রিজিং এর কাজ করে, অর্থাৎ তারা এই দুই পর্যায়ের সাথে একটা লিঙ্ক আপ করার কাজ করে। সেটাকে আমরা বাংলায় কি বলতে পারি, অর্থাৎ তারা সেতু বন্ধনের কাজটা করে উচ্চ এবং নিম্ন পর্যায়ের সাথে। উচ্চ পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত এটা একদম হাতে কলমে বাস্তবায়নের জন্য কি করে, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা উচ্চ এবং নিম্ন পর্যায়ের সাথে একটা সেতু বন্ধন তৈরি করে। এখানে থাকে সাধারণত আমরা বলতে পারি যে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপকগণ এখানে থাকেন, তারপরে এখানে বিভিন্ন এক্সিকিউটিভ যারা একটু একটু উচ্চ পর্যায়ের এক্সিকিউটিভ যারা থাকে তারা সাধারণত এখানে থাকে, যেমন সহকারী বিভাগীয় ব্যবস্থাপক তো থাকেন, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, এরা সাধারণত এই পর্যায়ে থাকে। আর নিম্ন পর্যায়ে থাকে সাধারণত ফোরম্যান, সুপারভাইজার, এই ধরনের ব্যবস্থাপকগণ। আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ কি করে, তাদের কাজ হচ্ছে উচ্চ পর্যায়ের যে ব্যবস্থাপনা, যে কাজগুলি ঠিক করে, যে কর্মসূচিগুলি নেয়, যে পলিসিগুলি নেয়, সেগুলির অনুসরণ করে
করণীয় যেগুলি ঠিক করে সেগুলি একদম সরাসরি প্রয়োগের ক্ষেত্রে তারা কাজ করে। এবং মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা কি করে? উচ্চ পর্যায় এবং নিম্ন পর্যায়ের মাধ্যমে একটা সংযোগ স্থাপন করে। আসলে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ কি করে? কিছু চিন্তারও কাজ করে, কিছু সরাসরি কাজ বাস্তবায়নের কাজ করে। অর্থাৎ উচ্চ এবং মধ্যম পর্যায়ের কাজের প্রকৃতির কিছু কিছু অংশ মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট থাকে। তারা কিছু ছোটখাটো সিদ্ধান্ত নেয়া বা ছোটখাটো কর্মসূচি নেয়া এই ধরনের কাজও করে, আবার নিম্ন পর্যায়ে যে সরাসরি বাস্তবায়নে যে কাজ করা হয় এরকম কাজটাও তারা করে। এই জন্য অনেক সময় বলা হয় মধ্যম পর্যায়ের কাজের সাথে আসলে উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে এর ব্যবস্থাপনার কাজের কিছু কিছু মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক্ষেত্রে উভয়ের সংযোগ সাধনকারী হচ্ছে, উভয় বলতে আমি বোঝাচ্ছি উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ের সংযোগ সাধনকারী ব্যবস্থাপকগণ হচ্ছেন মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ। প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ তোমাদের সাথে তিনটা বিষয় আলাদা আলাদা করে এবং একত্রে একটু আলোচনার চেষ্টা করলাম। প্রথমে ব্যবস্থাপনার আওতা বা পরিধিটা একটু বোঝানোর চেষ্টা করেছি, তারপরে ব্যবস্থাপনার চক্রটা কিভাবে কাজ করে বা ব্যবস্থাপনার চক্র কি সেটা একটু আলোচনা করার চেষ্টা করেছি। সর্বশেষে আমি তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি ব্যবস্থাপনার স্তরটি। তাহলে আমরা সর্বশেষ বিষয়টাকে আরেকটু এভাবে তোমাদের সংক্ষেপে বলছি। ব্যবস্থাপনার স্তর বলতে বোঝাচ্ছে ব্যবস্থাপনার একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যে ভিন্ন ভিন্ন পর্যায়গুলি আছে সেগুলির সমন্বয়ে যে একটি লেভেল তৈরি হচ্ছে, প্রত্যেকটি লেভেলের সমষ্টিকে আমরা ব্যবস্থাপনার স্তর হিসেবে দেখছি। সে স্তর কয়টি? তিনটি। উচ্চ স্তর অর্থাৎ ব্যবস্থাপনার উচ্চ স্তর, ব্যবস্থাপনার মধ্যম স্তর, ব্যবস্থাপনার নিম্ন স্তর। উচ্চ স্তরে থাকেন কারা? সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং অথবা ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরস, জেনারেল ম্যানেজার, কোম্পানি সেক্রেটারি। জেনারেল ম্যানেজার সকল ক্ষেত্রে আবার উচ্চ স্তরের অনেক সময় অন্তর্ভুক্ত হয় না, অনেক সময় তাদেরকে মধ্যম পর্যায়ে বিবেচনা করা হয় ক্ষেত্র বিশেষে। আর মধ্যম পর্যায়ে কারা থাকছে? বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপকগণ, এরিয়া ম্যানেজারগণ, সহকারী ব্যবস্থাপকগণ। নিম্ন স্তরে থাকছে সাধারণত ফোরম্যান, সুপারভাইজার ইত্যাদি ব্যবস্থাপকগণ। ওই যে ব্যবস্থাপনার আওতা বা পরিধি প্রথমে আলোচনা করেছি, সেখানেই এই স্তরগুলির কথা আমি একটু উল্লেখ করেছি। অর্থাৎ এই যে উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা আছে। অর্থাৎ পরিধিটাকে যদি ব্যবস্থাপনার স্তর ভেদে আমরা আলোচনা করি, ব্যবস্থাপনার পরিধি আসলে পুরা ব্যবস্থাপনার সর্বক্ষেত্রে আছে। আবার ওই প্রতিষ্ঠান ভেদে আলোচনা করেছি, ব্যক্তিগত জীবনে আলোচনা করেছি। তাহলে সবগুলি মিলে আসলে ব্যবস্থাপনার পরিধি হচ্ছে ব্যবস্থাপনাকে কাজগুলিকে কোথায় কোথায় প্রয়োগ হয়। আবার চক্রে বলেছি ব্যবস্থাপনার কাজগুলি কিভাবে কন্টিনিউয়াসলি অবিরাম আবর্তিত হয় সেটা দেখেছি। আবার সর্বশেষে এসে আমরা ব্যবস্থাপনার ভিন্ন ভিন্ন স্তরে কারা কিভাবে আছেন, কোন ধরনের ব্যবস্থাপক কোন পর্যায়ের অন্তর্ভুক্ত, কোন স্তরের অন্তর্ভুক্ত সেটা আমরা দেখার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা যে অনুশীলন করবে সে অনুশীলনে কিছু না কিছু সহায়তা পাবে এবং ভবিষ্যতে আমরা আমাদের এই বিষয়গুলিকে আরো বিস্তৃতভাবে যদি আলোচনা করার সুযোগ হয় তাহলে আমরা আরো একটু চেষ্টা করব ভিন্ন আঙ্গিকে, হয়তো সরাসরি এই বিষয়গুলি না, অন্য যে বিষয়গুলি আমরা আলোচনা করব, অন্য যে প্রশ্নগুলি আলোচনা করব বা অন্য যে আমরা আলোচ্য বিষয়গুলি আমরা আলোচনায় আনব, সেই বিষয়গুলি আলোচনার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলিকে মনে রেখে যদি এগিয়ে যাই তাহলে ব্যবস্থাপনা বিষয়টি
পড়া, আলোচনা করা, চর্চা করা বোঝার ক্ষেত্রে অনেকটুকু সহায়ক হবে। তো আজকের মতো তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।